নমস্কার। ডিভোশনাল 2018 এ জার্নি টুয়ার্ডস দ্য গড। আন্তর্চেতনাতন্ত্র হনুমান শক্তি মার্গ। ভাগ্যে নয় কর্মে বিশ্বাসী হয়ে উঠুন। এখন লকডাউন চলছে, অফিসিয়াল স্টাফ সবাই ছুটি দিয়ে আসেন, তাই নিজেকেই সব দিক সামাল দিতে হচ্ছে। তো এর মধ্যে একটা মেসেজ দেখলাম, যে মেসেজটা দেখে মনে হলো যে এইরকম সমস্যা হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে। সেই জন্য তাকে বলার পরে তার অনুমতি নিয়েই এই টপিক্সের উপরে তৈরি করছি। তো প্রশ্নটা এটাই ছিল, দাদা আমি বারাসাত থেকে অনিন্দিতা বলছি, তোমার চ্যানেলের রেগুলার ভিউয়ার আমি। তোমার এই বোনটা খুব সমস্যায় পড়েছে, কি করব, কার কাছে যাব বুঝতে পারছিলাম না। তখন তোমার কথা মনে পড়লো, আমার এই দাদা থাকতে আমার সমস্যা কেন থাকবে। তুমি খুব ভালোভাবে বোঝাও, খুব ক্লিয়ার বোঝা যায়, যুক্তি দিয়ে প্র্যাকটিক্যাল ভাবে বোঝাও। তোমার একটা মোটিভেশনাল সেমিনারও অ্যাটেন্ড করেছিলাম মেদিনীপুরে, খুব ভালো লেগেছিল। তোমার মতন স্পিকার হতে গেলে কার কাছে গাইড নেব। সমস্যায় আসি, খুব ডিপ্রেশনে আছি জানো তো। এর আগে একটা রিলেশনশিপে ছিলাম 4 ইয়ার্স ধরে। হঠাৎ কি হলো জানি না, কন্ট্যাক্ট অফ। কদিন পর শুনলাম ওর বিয়ে হয়ে গেছে। এরপর আর সেরকম চিন্তা ভাবনা করিনি, কিন্তু বাড়িতে সবাই বলছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিস, এবার বিয়ে কর। আমি চাই বাড়ির আশেপাশে থাকবো, ফ্যামিলির সবার সাথে টাচে থাকবো। আর আমি না একটু খেতে ভালোবাসি, তাই যে লাইফ পার্টনার হবে সে জন্য একটু খেতে ভালোবাসে, ওই ভেজিটেরিয়ান ঠিক পোষায় না। এরকম অবস্থায় একটা ফেসবুক গ্রুপ থেকে একজনের সাথে আলাপ হয়, স্নেহাল নেম। কথাবার্তা বলতাম, সবই ভালো লাগতো। আস্তে আস্তে কখন প্রেম হয়ে যায়। 25 এপ্রিল 2009 ও প্রপোজ করে। ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে যত দিন যায় সমস্যা বাড়তে শুরু করে। আমার সব বিষয় ইন্টারফেয়ার স্টার্ট করে। সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাক্টিভিটি দেখলেই ডাউট করতো। প্রথমে বলতো বিয়ের পর সব দেবো করতে, তোমার মতন থাকবে, জব করবে। আমার একটা ইচ্ছে, আমি একটা বেবি অ্যাডপ্ট করব। সে অতেও রাজি ছিল। আস্তে আস্তে সব কিছুই না হতে থাকে। ওর ফ্যামিলি মেম্বার্সদেরও বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। আমার সব কিছুতেই ও সন্দেহ করতো। অনেক কষ্টে ব্রেকআপ করি। জানো দাদা, আজকাল সব মুখোশধারী, কেউ ভালোবাসতে জানে না। তার উপর যে ফ্রেন্ডকেই কল করি তারও কোনো বয়ফ্রেন্ড আছে, আমার নেই। আমি কাউকে কিছু বলতেও পারি না, ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আর কাকে বিশ্বাস করব কিছুই বুঝতে পারছি না। দাদা প্লিজ হেল্প। শেষ থেকে শুরু করি, শেষ থেকে প্রথমের দিকে যাচ্ছি। প্রথম হচ্ছে যে শেষ থেকে যদি শুরু করা যায়, প্রথম টপিকস আসছে যে কাকে বিশ্বাস করব কিছু বুঝতে পারছি না। এর আগে আমি একটা ভিডিও বের করেছিলাম যেখানে বলেছিলাম বিশ্বাস জীবন আমরা কাকে করতে পারি। ভিডিওটা দেখে নিও, দেখেওছো হয়তো যখন রেগুলার ভিউয়ার বলছো। সেখানে একটা তিনটা দড়ি পেঁচিয়ে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে জীবনে আমাদের 3টা মুহূর্ত থাকে। এই 3টা মুহূর্তকে যে বুঝতে পারবে তার সঙ্গে জীবনের বড় বড় সমস্যা, বড় বড় বাধা পার করা যায়। কোন 3টে মুহূর্ত? যে হাসির পেছনে তোমার কষ্টটাকে বুঝবে, যে রাগের পেছনে তোমার প্রেমকে বুঝবে, আর যে তোমার মৌনতার মধ্যে তোমার শব্দের জ্বালামুখীকে বুঝতে পারবে। এইরকম ব্যক্তি যদি কাউকে পাও, তার সঙ্গে জীবনকে পার করা খুব সহজ হয়। তা এইরকম লোককে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো। নেক্সট আসছি, যে বলছো তোমার সব ফ্রেন্ডদের যাকেই বলছেন তার একটা বয়ফ্রেন্ড আছে, তোমার নেই। এটা কোনো কম্পিটিশন নয় যে ওর বয়ফ্রেন্ড আছে আমার একটা বয়ফ্রেন্ড লাগবে, বা ওর ওটা আছে আমার ওইটা লাগবে। কম্পিটিশন কোনো দিন এগোতে দেয় না। কম্পিটিশন একটা সীমার মধ্যে আবদ্ধ করে। কোনো কিছুর জন্য যদি আমরা চেষ্টা করি ওটা আমরা পাবো, কোনো কারণে যদি ওটা না পাই তাহলে আমরা ডিপ্রেশনে চলে যাই। কিন্তু যদি আমরা সেই জিনিসটার জন্য নিজেদেরকে তৈরি করি, ওই জিনিসটা না পেলেও অন্য ভালো কিছু একটা পাবো যেটা আমার যোগ্যতা অনুসারে উচিত বা প্রাপ্ত করার মতন আমার যোগ্যতা আছে। তাই এই বয়ফ্রেন্ড জিনিসটা, যে ওর আছে আমার নেই, এটা কোনো বস্তু নয় যে ওরও আছে তাই আমার নেই।
এর আগে আমি ভিডিওগুলো বলেছিলাম যে তুলনা কোনোদিন করতেই হবে না। তুলনা যদি হতো, তুলনা জিনিসটা আমার এমনিও পছন্দ না এই জন্যই যে প্রত্যেকের একটা নিজস্ব একটা ক্ষমতা আছে, নিজস্ব একটা ক্ষেত্র আছে। যদি ওকে দিয়ে সব কাজ হতো তাহলে তোমার অস্তিত্বের প্রয়োজন হতো না। ওর আছে তো আছে, আমার নেই তো নেই, ঠিক আছে, আজকে নেই কালকে হবে। জীবন কারোর জন্য জীবন কারোর জন্য থেমে থাকে না। আজকে নেই কালকে হবে, কারোর আগে হয় কারোর পরে হয়। তাই তোমারও একদিন অবশ্যই বয়ফ্রেন্ড হবে, সেটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো। আজকে নেই, দুদিন পরে হবে। এরকম অনেক আছে যারা হয়তো তাদের জীবন সঙ্গী সেরকম পায়নি সারা জীবন, এরকম অনেকেই দেখতে পাবে। কিন্তু তার জন্য এই জিনিসটাকে নিয়ে যদি ডিপ্রেশনে যাও তাহলে কিন্তু তোমার যে চলার গতি এটা কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। তাই এই জিনিসটা চিন্তা করো না যে ওর বয়ফ্রেন্ড আছে আমার কেন নেই। এটা কোনো বস্তু নয়, বা এটা কোনো শপিং মল থেকে জিনিস কিনতে যাওয়া নয়, ও কিনেছে আমিও কিনবো। এটা একটা জীবন চলা, ঠিক আছে? তো এটা মাথার থেকে বের কর। আর যে সমস্ত ফ্রেন্ডরা বলবে যে আমরা প্রেম করছি, তুই কবে করবি, ওখান থেকে আগে ওই পিকে সিনেমার রং নাম্বারের মতন ইউটার্ন মেরে ঘুরে যাবে। ওটা নিজেরই ভালো হবে। আচ্ছা, এরপরে আসি যে আজকাল সব মুখোশধারী। কথাটা একদম ঠিক। আজকাল মুখোশ পরে সবাই আছে, তুমিও আছো, আমিও আছি, যে ব্যক্তিটা গেছে ছেড়ে তোমাকে সেও আছে। প্রত্যেকটা ব্যক্তি মুখোশ পরে আছি আমরা। কেউ পরিস্থিতির জন্য মুখোশ পরি, কেউ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মুখোশ পরি। পরিস্থিতির জন্য যদি কেউ মুখোশ পরে, হয়তো কোনো এক সময় সে কোথাও গিয়ে ঠকেছিল, বা তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, বা সে কোনো একটা জায়গার থেকে আশা রেখেছিল, সেখান থেকে সে আশাটা পূরণ করতে না পেরে তাকে হয়তো কেউ আঘাত করেছে, কোনো একটা আঘাত, বা কাউকে হয়তো সে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসটা যাকে করেছিল সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছে, সেখান থেকে একটা আঘাত। এইরকম বিভিন্ন পরিস্থিতির জন্য কেউ মুখোশ ধারণ করে। এরা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ, এদের এফেক্ট সবার উপরে কিন্তু সেইভাবে পড়বে না। এরা বরঞ্চ অন্যকে আরো তার সেই সমস্যার থেকে বেরোতে সাহায্য করে। আর যারা স্বার্থ নিয়ে যারা মুখোশ ধারণ করে, এরা হয় ভয়ঙ্কর টাইপের। এরা সবকিছুতেই পজিটিভ, তোমার যে কোনো কাজ তাতে পজিটিভ, কোনো ভুল তোমার কাজে বলবে না। কারণ এরা তার স্বার্থটাকে মেটাতে চাইছে। যতক্ষণ না তোমার মাধ্যমে তার স্বার্থ পূরণ হচ্ছে ততক্ষণ তোমাকে ওরা কোনো কটু কথা বলবে না। ওরা তোমার দুর্বল পয়েন্টটাই মারবে যাতে তোমার মনের মধ্যে আরো ঢুকতে পারে। তাই মুখোশ সবাই পরে থাকে। নেক্সট কি বলছো? অনেক কষ্টে ব্রেকআপ করে এসছো, এটা খুব ভালো করেছো যে অনেক কষ্টে তুমি ব্রেকআপ করে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছো। আর একটা জিনিস অবশ্যই থ্যাঙ্কস যে তুমি একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে চেয়েছো। অবশ্যই সমাজের কল্যাণের জন্য, সমাজের একটা অংশ হিসাবে এই কাজটা করাটা খুবই ভালো, এবং এই চিন্তাধারার জন্য তোমাকে আমি নমস্কার জানাচ্ছি। এই চিন্তাটা আনার জন্য, জাস্ট যখন করবে তখন তো পুরো প্রণাম দেবো, এখন এই চিন্তাটা আনার জন্য নমস্কার। অবশ্যই ভালো চিন্তা, খুব ভালো চিন্তা। রিলেশনে ছিল 25 এপ্রিল 2009 ছিলে, মানে প্রপোজ করেছিল। আর আজকে মানে 1 বছর কয়েকটা দিন সামথিং, বুঝলাম। দেখো, একটা জিনিস হচ্ছে যে সন্দেহ তারাই বেশি করে যারা সন্দেহমূলক কাজ করে। পজিটিভনেস, এই ক্ষেত্রে যে পজিটিভনেস বলছে এটা পজিটিভনেস নয়। সোশ্যাল মিডিয়াতে কিছু করলেই জিজ্ঞেস করছে, বা আজকে এক সময় বলেছিল সব করতে দেবো, হঠাৎ দেবো না। এটা আস্তে আস্তে কি তার মুখোশটা খুলছে। তার যে রূপটা ছিল, যে জিনিসটা দেখে তুমি হয়তো কোনো কারণে এসেছিলে, সেই মুখোশটা তার আস্তে আস্তে খুলছে। এবং
সেই ওই সন্দেহমূলক কাজগুলো করে বলেই সে জানে যে কি হতে পারে, বা তার মনে ওই ভয়টা আছে, তাহলে এ যদি এইরকম করে তাহলে যেন এই ঘটনাটা না করে। সেই জন্য সন্দেহ, আমি একটা কথা সবসময় বলি, সন্দেহ তারাই বেশি করে যারা সন্দেহমূলক কাজ করে। এর থেকেও বড় একটা সমস্যা যেটা তুমি এর আগে 4 বছরের যে রিলেশন ছিলে সেটাকে এখনো ভুলতে পারোনি। দেখো, ভোলাটা কখনোই সম্ভব না। এর আগেও আমি বলেছিলাম যে কখনো কাউকে চেষ্টা করে ভোলা যায় না। যখন হঠাৎ করে কোনো এক সময় মনে পড়বে যে ও কেমন আছে, তখন বুঝবে যে হঠাৎ করে মনে পড়লো, সেই জন্য তুমি তাকে ভুলতে পেরেছো। একটা সাদা কাগজের উপরে জল পড়লে জলটাও তো শুকিয়ে যায়, কিন্তু সেই সাদা কাগজের দাগটা থেকে যায়। আমাদের ব্রেনটাও তাই, খুব কম লোক পারে বা কম জন পারে সেই জায়গাটার থেকে নিজেকে বের করে নিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে তুমি বলেছিলে যে 4 বছর ধরে একটা রিলেশনে ছিলে, তারপরে হঠাৎ কি হলো জানি না, কন্ট্যাক্ট অফ হয়ে যায়, কদিন পরে শুনলাম ওর বিয়ে হয়ে গেছে। এখন প্রসঙ্গটা হচ্ছে ওর বিয়ে কেন হলো। আমি যে প্রসঙ্গটায় ছিলাম সেই প্রসঙ্গটা আমি আসছি, এই স্টেপটার পরে ওইখানটায় আসছি, তাহলে তুমি বুঝতে পারবে। লাইফ পার্টনার কথাটা মানে জীবন সঙ্গী, অর্থাৎ যে জীবনের সবসময় সব অবস্থায় যে কোনো পরিস্থিতিতে সঙ্গে থাকবে। তুমি হয়তো তার পাশে থেকেছো, তাকে সবসময় সাপোর্ট দিয়েছো, মেন্টালি একটা সাপোর্ট দিয়েছো অলোকে, কিন্তু তুমি কল্পনার জগতে এমনটাই বা এমন একটা অবস্থায় চলে গেছিলে যেখান থেকে তুমি তার কোনোদিন ইতিহাসকে জানোনি। কারণ ইতিহাস না জেনে যদি বর্তমানে তাকে স্থান দাও, তাহলে তার মাসুল কিন্তু অবশ্যই গুনতে হবে। আজকে তুমি যে ডিপ্রেশনে আছো, শুধুমাত্র এই একটি কারণ নয় যে ব্রেকআপ হয়েছে, এর সাথে কিন্তু আগের কারণটাও রয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, বর্তমানের উপর সিদ্ধান্ত নিতে হয়। এখন হয়তো কথাগুলো এই জায়গাটা তুমি মেলাতে পারবে না, মেলানোর চেষ্টা করেও লাভ নেই, কারণ তাহলে তুমি ডিপ্রেশনে চলে যাবে। একটা সময় কি তুমি বুঝবে যে কথাটা কি বলেছিলাম, কি উদ্দেশ্যে বলেছিলাম, কেন বলেছিলাম। এই অনেকে হয়তো তুমি এখন বলতে পারো তুমি যে কন্ট্যাক্ট করেছো তার কারণ শুধুমাত্র আমি থ্যাঙ্কস, যে তোমার মনে হয়েছে আমি তোমার প্রবলেমের সলিউশন করতে পারবো। তোমার মেনলি আমার এই চ্যানেলটা মোটিভেশনাল স্পিকার ছাড়াও অনেক তন্ত্র মন্ত্র এগুলো দিয়ে হয়। তো যদি তুমি এটা চিন্তা করে থাকো যে তন্ত্র মন্ত্র জ্যোতিষ টুকটাক টোনা টোটকা কবচ এগুলো দিয়ে তোমার এই সমস্যার সমাধান হবে, তাহলে এটা ভুল চিন্তা তোমার একটা। কারণ অতীতের কর্মের জন্য আমাদের বর্তমান দাঁড়িয়ে, বর্তমানের কর্মের জন্য আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে। সেই জন্য ভিডিওর শুরুতে আমি বলি, ভাগ্য নয় কর্মে বিশ্বাসী হন। যে কোনো পরিস্থিতির অন্তিম পরিণতি কি হবে সেটা সেই পরিস্থিতির শুরুতেই ঠিক হয়ে যায়। এই পরিস্থিতির এই অবস্থার জন্য কিন্তু যখন তুমি 4 ইয়ার্স আগে রিলেশনে ছিলে তখনই তৈরি হয়ে গেছিল, কারণ তুমি তার ইতিহাস দেখোনি। কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে তুমি রিলেশনে গেছিলে। অ্যাকচুয়ালি আমরা প্রেম এবং মোহ এই দুটোর ডিফারেন্স আমরা কখনো বুঝতে পারি না। আমরা মোহকেই প্রেম মনে করি, কিন্তু বাস্তবে প্রেম আলাদা জিনিস। প্রেম হচ্ছে যখন আমরা কারো সুখের ইচ্ছা করি, আর মোহ হচ্ছে যখন আমরা কোনো সুখের কামনা করি। যদি বিষয়টাকে একটু ক্লিয়ার করি, তাহলে প্রেম হচ্ছে যে সে কিসে ভালো থাকবে বা সে কি করলে ভালো থাকবে তার খুশির জন্য যখন আমরা কিছু করব তখন সেটা প্রেম। আর মোহ তার মাধ্যমে যখন আমরা সুখ পেতে চাইব সেটা মোহ। এই প্রসঙ্গটা কেন আমি মাঝখান থেকে তুলে নিয়ে আসলাম তার কারণটা এইবারে বলছি। তুমি বলেছিলে একটি জায়গায় যে তুমি চাও সবসময় বাড়ির আশেপাশে থাকতে, ফ্যামিলির সবার সাথে টাচে থাকতে, আর
আমি না একটু খেতে ভালোবাসি, তাই যে লাইফ পার্টনার হবে সেও যেন একটু খেতে ভালোবাসে, ভেজিটেরিয়ান ঠিক পোষায় না। আমি এখানে ভেজ নন ভেজ নিয়ে বলছি না, আমি টপিকটা নিয়ে বলছি, যার জন্য আমি প্রেম মোহটা আনলাম। এই প্রেম মোহ থেকে হয়তো তুমি বুঝতে পারছো তোমার ওটা প্রেম ছিল না মোহ ছিল। আর এই প্রসঙ্গে বলি, দেখো জিনিসটা হয়তো শুনতে তোমার এই মুহূর্তে খারাপ লাগবে, কিন্তু পরে একবার চিন্তা করে দেখো যে আমি কথাটা কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম। যদি তোমার ভুল মনে হয় অবশ্যই তুমি কমেন্টে জানিও। ভুল মানুষ মাত্রই হতে পারে, আমি যে ঠিক সেটা নয়। তুমি তোমার বিচার বুদ্ধি যুক্তি দিয়ে চিন্তা করে বলবে আমি ঠিক বললাম না ভুল বললাম। তোমার এই যে চিন্তাধারাটা, এই পুরোটাই এটা একটা মোহের মধ্যে, এখানে প্রেম কিছু নেই। কেন খারাপ লাগবে? দেখো, ফ্যামিলি মেম্বার কারোরই চিরকাল থাকবে না। ফ্যামিলি মেম্বার বলতে তুমি যে সমস্ত সদস্যদের বলছো তারা কিন্তু তোমার ফ্যামিলি মেম্বার নয়। তারা তোমার হয়তো তোমার বাবার আর্থিক অবস্থার জন্য অথবা তোমার যে আর্থিক অবস্থা বা তোমাদের উন্নতির জন্য তারা আছে, তারা কিন্তু চিরস্থায়ী নয়। তোমার আজকে যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তোমাকে দুটো কথা শোনাতে ওদের কিন্তু মুখে আটকাবে না। তাদের যখন স্বার্থে আঘাত লাগবে তাদের ওই মুখোশটা খুলে যাবে। আমি বললাম না প্রথমে যে কেউ পরিস্থিতির জন্য মুখোশ ধারণ করে আর কেউ স্বার্থের জন্য মুখোশ ধারণ করে। এই ক্ষেত্রে সেই স্বার্থের মুখোশটা খুলে যাবে তাদের মুখ থেকে, এবং তোমাকে নিচু দেখাতে তারা 5 বার ভাববে না। একটা জিনিস যদি তাদের এই মুহূর্তে যদি কোনোভাবে কিছু না পায়, তোমাকে হয়তো বললো তুমি খুঁজে দিতে পারলে না, তোমাকে কিন্তু 5 বার কথা শোনাবে, কিন্তু নিজে কখনো চিন্তা করে দেখবে না যে ওকে ও তো বলেছিল ঠিক আছে আমি একটু ভালোভাবে খুঁজে দেখি। তাই যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তুমি থাকতে চাইছো তারা ফ্যামিলি মেম্বার নয়, কোনো একটা স্বার্থের জন্য আছে। হ্যাঁ, এখানে ব্যতিক্রম অনেকেই থাকে যে যাদের প্রকৃত ফ্যামিলি মেম্বার আছে, আমি নেই বলছি না, আছে, কিন্তু সেটা সব ক্ষেত্রে নয়। আর বর্তমান দিনে এইরকম ফ্যামিলি মেম্বার খুঁজে পাওয়া খুবই দুর্লভ। ফ্যামিলি মেম্বার হচ্ছে তোমার মা এবং বাবা, তোমার যদি দাদা ভাই থাকে, তোমার ক্লোজ যারা যারা সবসময় তোমার ভালো চাইছে। এরপরে ধরো যদি বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে তুমি ভাবলে যে না আমি ফ্যামিলির কাছে আছি। একটা জিনিস তুমি দেখে রাখবে, আজকের দিনও মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু তারা পরের বাড়ির মেয়েই হয়ে যায়। দুর্ভাগ্যের কথা ওটাই যে মেয়েদেরকে যেখানে বলা হয়েছে আমাদের শাস্ত্রে সম্মান দেওয়ার জন্য, সেখানে আজকের দিনে বাপের বাড়িতে থাকলে মেয়েদেরকে শুনতে হয় যে বিয়ের আগে শ্বশুর বাড়ি গেলে কি করবি, শ্বশুর বাড়ি গেলে শুনতে হয় বিয়ের পরে যে বাপের বাড়িতে কিছু শেখোনি। মেয়েদের যে কোনটা নিজের বাড়ি সেটাই আজ অব্দি আমি হয়তো বুঝে উঠতে পারিনি। যদি কেউ বুঝে উঠতে পারেন তাহলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। নেক্সট এই প্রসঙ্গেই বলি যে একটা জিনিস দেখবে যে মা বাবার মধ্যে প্রত্যেক বাড়িতেই ঝগড়া হয়, সবাই দেখছে। একটা জিনিস চিন্তা করো, আজ তোমার এত বছর বয়স হয়ে গেছে, তাদের এত বছর বিয়ে হয়ে গেছে, তারপরও একটা ঝগড়া হচ্ছে তাদের মধ্যে। এটা একবার চিন্তা করে দেখো যে তারা যত বছর ধরে আছে তারপরেও সে চিনতে পারেনি। তোমার 1 বছর রিলেশন তুমি কিভাবে চিনবে? বাড়ির সামনে থাকলেই যে তুমি সুখী এটা কিন্তু নয়। যতক্ষণ তুমি তোমার বাড়িতে আছো, সে তার বাড়িতে আছে, ততক্ষণ একটা জিনিস, সেটা কিন্তু বেসড অন ডিমান্ড। যখন বিয়ে হয় এক ছাদের তলায় যাবে, সেটা যদি তোমার বাড়ির পাশের লোকও যদি হয়, যাকে তুমি হয়তো ভালোবাসছো বা যাকে বিয়ে করছো, সে যদি তোমার একটা পাঁচিলের ডিফারেন্স থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বেসড অন অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে খুটখাট অনেক কিছু লাগবে। একটা বাসনের ঝোড়াতে যখন অনেক বাসন থাকে, 2টো বাসন আলাদা আলাদা থাকলে সেটা কিন্তু আওয়াজ হয় না, কিন্তু একটা ঝোড়ার মধ্যে রেখে দেখো ঠোকাঠুকি লাগবে। তো এই ঠোকাঠুকির অ্যাডজাস্টমেন্ট যদি না কেউ করতে পারে, তাহলে কিন্তু ওই ফ্যামিলির সামনে থেকেও কিছু হবে না। তখন ফ্যামিলি মেম্বাররাই তোমাকে বলবে যে একটু অ্যাডজাস্ট করে নে। বিয়ের আগেও বলবে অ্যাডজাস্ট কর, বিয়ের পরেও বলবে অ্যাডজাস্ট কর। তাই আমি বলবো যে কাউকে
সবকিছু নিজের সবকিছু কারোর উপর ছেড়ে না দিয়ে, কারোর হাত সেইভাবে না ধরে, নিজে আগে নিজের হাতটা ধরো, তারপরে অন্য কারোর হাত ধরার চিন্তা করবে। এরপরে আসি খাওয়া নিয়ে। আমি বলছি না তোমাকে ভেজ খেতে বা যদি তুমি ভেজ খাও তাহলে নন ভেজ খাও। তুমি এখানে ভেজিটেরিয়ান পছন্দ না করেছো, আমরা তুমি নন ভেজই খাও। আমি সেই প্রসঙ্গে বলছি না, আমি এই প্রসঙ্গে একটি কথা বলছি যে তুমি চিন্তা করছো সেও খাবে, ঠিক আছে, আজকে খাচ্ছে। আমি জানি না যে তোমার লাইফ পার্টনার হবে বা যে তোমার লাইফে আসবে সে আগামী 5 বছর পর কি অবস্থায় থাকবে, মানসিকতা তার কি অবস্থায় যাবে। তুমি দেখলে সেও খাচ্ছে, আমিও খাচ্ছি, দুজনে খেতে ভালোবাসি, খুব ভালো কথা, কিন্তু 5 বছর পরে তার মানসিক পরিবর্তন হয়ে গেল এমন একটা জায়গায় সে বেরোতে তোমাকে দিচ্ছে না, ঘর বন্দি করে রাখছে। তুমি নিজের ঘরের দিকে তাকিয়ে দেখো, তোমার যে মা, একটা সময় সেও তোমার বয়সী ছিল, সে একটা সময় অনেক কিছু সেও চিন্তা করেছিল, কিন্তু আজকে শুধুমাত্র সংসারের কিছু নিয়ম শৃঙ্খলার কিছু বদ্ধপরিকর অবস্থার মধ্যে থেকে সারাদিন ধরে শুধু ঘরের জন্য পরিশ্রম করে যাচ্ছে, নিজের জন্য সময়টুকু বের করতে পারছে না। এই পরিস্থিতিটা কিন্তু প্রত্যেক মেয়ের জীবনে হয়, এমনকি তোমার জীবনেও হবে। তাহলে তুমি যে চিন্তাটা করছো যে আমি খেতে যাব, এটা জাস্ট তোমার একটা মোহ, যে আমি তার মাধ্যমে আমার সুখটাকে কি করে প্রাপ্ত করব। কখনো চিন্তা করছো না সেই কিসে সুখী থাকবে। আজকে তুমি ননভেজ খাও, তোমার হাজব্যান্ড যদি ভেজ খায়, তুমি কি চিন্তা করলো ভেজ খায় আমি যাব না। যে ভেজ খায় সে চিন্তা করছে ননভেজ খায় আমি যাব না। কিন্তু এই ক্ষেত্রে যদি দুজন দুজনকে প্রেম করে, সে কিন্তু একজন চিন্তা করবে ও কিসে সুখী থাকবে, আর একজন চিন্তা করবে ও কিসে সুখী থাকবে। এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট চলে আসে। এটা প্রেম, এটা এইখানে মোহ নেই, এখানে প্রেম আছে। কিন্তু যদি আমরা আমাদের সুখের জন্য, আমাদের খাওয়া দাওয়ার জন্য আসে যে আমি এই টাইপের লোককেই বিয়ে করব, তাহলে সেখানে মোহ আছে, ওটা প্রেম হয় না। আরে এই জিনিস চায়না প্রোডাক্টই হয়, কোনোদিন মেড ইন ইন্ডিয়া হয় না, ঠিক আছে। হয়তো শুনতে তোমার খারাপ লাগছে, যদি খারাপ লাগে তাহলে কমেন্টে অবশ্যই বলতে পারো, কিন্তু বলার আগে আমি আগেই বললাম একবার চিন্তা করে নিও। আমি ভেজ নন ভেজ বলছি না, কিন্তু এই বিষয়টি ছাড়াও আরো অনেক বিষয় আছে, এই বিষয়টির উপর নির্ভর করে তুমি সেগুলো বিচার করতে পারবে। সেই জন্য আমি তোমাকে এই বিষয়টি দিয়ে উদাহরণ দিলাম, কারণ তুমি এই বিষয়টি লিখেছো আমাকে। তাই আমি বলবো, আমার যেহেতু দাদা বলেছো, দাদা হিসেবে আমি যেটা বলবো যে জীবনে এমন কাউকে খোঁজো, যে আমি প্রথমেই বললাম যে কাকে তুমি বিশ্বাস করবে, যেটা তোমার প্রশ্ন ছিল, সেই ক্ষেত্রে যে তোমার 3টি অবস্থাকে বুঝবে। কারণ সময় মানুষকে চেনায়, আর সময়কে চিনতে মানুষের প্রয়োজন হয়। খারাপ পরিস্থিতি চিনিয়ে দেয় আমাদের কাছের মানুষকে, কিন্তু আমরা এতটাই দুর্ভাগ্য যে নিজেদেরকে ভালো রাখার পেছনে আমরা এমন একটা রেসে নেমে গেছি যে তাদেরকে আমরা চিনতে পারি না, তাদেরকে আমরা দূরে সরিয়ে দিই। তাই এইরকম কোনো মানুষকে যদি পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমি বলবো কোন একটি নির্দিষ্ট সিদ্ধান্তের উপরে না দাঁড়িয়ে সব দিক বিচার করে তাকে লাইফ পার্টনার করো। কারণ তুমি এক মুঠো বালি যতই চেষ্টা করো সেই বালিকে আটকে রাখতে, হাতের ফাঁক দিয়ে কিন্তু সেই বালিটা পড়বেই। সব বালির দানাকে তুমি আটকে রাখতে পারবে না। এইরকমই আমরা যতই চেষ্টা করি, তোমার যে চিন্তাধারা যে তুমি যদি ভালো যদি থাকতে চাও, আমি তোমাকে দাদা হিসেবে বলছি, যদি ভালো যদি থাকতে চাও এই জিনিসগুলো বিচার করো। এই জাত পাত কুণ্ডলি এই বা জন্মকুষ্ঠি যেটাকে বলো, এইগুলি মেলানোর আগে দেখো তার চরিত্রটা কেমন, তার মানসিকতা কেমন, তার মন কেমন, তার ইতিহাসটা কি। এইগুলো দেখে তুমি তাকে রিলেশনে, তাকে তোমার লাইফে তুমি এন্ট্রি করাও। কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো জায়গার মাধ্যমে একটা লুকস দেখে কখনো প্রেম হয় না, অনেক কিছু প্রয়োজন হয়।
কারণ কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপর নির্ভর করে যখন আমরা পছন্দ করি তখন সেটা আমাদের স্বার্থ জড়িয়ে থাকে, আর স্বার্থ যদি পূরণ হয়ে যায় অথবা যদি পূরণ না হয় আমরা সেই মুখোশটা খুলতে শুরু করি। যখন কোনো জিনিস আমাদের ব্রেন থেকে বেরোবে তখন আমরা তার কারণ খুঁজে পাবো, কিন্তু যখন কোনো কিছু আমাদের হার্ট থেকে বেরোবে আমরা তার কারণ খুঁজে পাবো না। আজকে তোমাকে যদি আমি বলি তোমার প্রিয় ফুল কোনটা, তুমি হয়তো আমাকে বললে তোমার প্রিয় ফুল হয়তো জবা বা চামেলি বললে, তোমাকে যদি বলি এত ফুল থাকতে কেন তোমার প্রিয় ফুল ওটা, তাহলে কিন্তু তুমি আমাকে বলতে পারবে না, কারণ এটা তোমার হার্ট থেকে বেরিয়েছে। যেদিন তুমি এর কারণ আমাকে দেখাতে পারবে সেদিন বুঝবে ওর প্রতি তোমার স্বার্থ এসছে, সেই জন্য তুমি আমাকে ওর কারণটা দেখাতে পেরেছো। আর এই স্বার্থ যেদিন পূরণ হয়ে যাবে অথবা পূরণ হবে না, সেদিন তোমার ওই জিনিসটারও কিন্তু আর প্রয়োজন তোমার জীবনে থাকবে না, হারিয়ে যাবে। ছোটবেলায় দেখবে আমরা যখন কোনো জিনিস খেলেছি তখন সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে ওটা আমাদের ভালো লেগেছে, যত বড় হয়েছি ওই জিনিসটা আমাদের মাথায় এসছে যে ওটা আমাদের ছোটবেলার প্রয়োজন ছিল, এখন আমাদের প্রয়োজন নেই, কারণ ওর মধ্যে আমাদের স্বার্থটা ছোটবেলার জন্যই ছিল, বড়বেলায় নেই, তাই ওই জিনিসটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তাই এই জিনিসের মতন মানুষও তাই যখন স্বার্থ নিয়ে আসবে তখন সেটা হারিয়ে যাবে। তাই এই রকম মানুষ খোঁজো যে তোমার এই তিনটা জিনিসকে বুঝবে এবং সেই মানুষের জাত পাট জন্মকুষ্ঠী মেলানোর আগে তার ইতিহাস, ক্যারেক্টার, মানসিক অবস্থা আগে বোঝা দরকার। বোঝার চেষ্টা করো, ভালো খারাপ সব কিন্তু তোমার মধ্যেই আছে, সব তোমার সাথেই আছে। কিন্তু তুমি এখন এই যে ডিপ্রেশন যে অবস্থায় আছো, কারণ তুমি সম্পূর্ণরূপে তুমি তাকিয়ে আছো তোমার ওই খারাপ অবস্থার দিকে, সেই জন্য তোমার এই অবস্থার থেকে তোমার ভালো দিকটা মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আগে নিজেকে তুলে ধরুন। সবকিছু জেনে যখন তুমি গ্রহণ করবে কোনো কিছুকে, মাথায় রাখবে তুমি দুর্বল। আর না জেনে যদি তুমি কিছুকে গ্রহণ করে নাও তাহলে তুমি আরো বড় দুর্বল। এটা আমাকে একটা বন্ধু অবশ্য বলেছিল, এই লাইনটা আমার নয়, তাকে নাকি তার কোনো এক স্যার হয়তো বলেছিল। তো লাইনটা আমার খুব ভালো লেগেছিল যে সবকিছু জেনে গ্রহণ করলে তুমি দুর্বল, আর না জেনে গ্রহণ করলে তুমি আরো বড় দুর্বল। কথাটা বুঝো। তুমি যখন কারোর হয়তো ইতিহাস জানলে, তার ইতিহাসটাই জানলে, ক্যারেক্টার মনটা না, ইতিহাসটা তুমি যখন জানলে, তার সেই অবস্থার প্রতি তোমার যদি দুর্বলতা আসে তাহলে কিন্তু তুমি নিজেকে দুর্বল করলে। আর যদি তার সেই ইতিহাসকে না জেনে যদি তাকে তার বর্তমানটাকে নিয়ে যদি স্বীকার করে যেটা তোমার আগে হয়েছিল 4 বছর আগে, তাহলে তুমি আরো বড় দুর্বল, কারণ তুমি তার ইতিহাস জানো নি। তুমি ইতিহাস জানো, তোমার বিচার বুদ্ধি যুক্তি সবকিছু দিয়ে তুমি জিনিসটাকে বিশ্লেষণ করে তুমি যখন গ্রহণ করবে সেই অবস্থাকে, তখনই তুমি বুদ্ধিমান। সেই জন্য আমি তোমাকে আগেই বললাম, আমি যে কথাগুলো বলছি এটাই তোমাকে পালন করতে হবে বা তোমাকে শুনতে হবে এমন কোনো কথা নেই। তোমার বিচার বুদ্ধি যুক্তি দিয়ে শোনো আমি কথাটা ঠিক বললাম। তোমার যদি ভুল মনে হয় তুমি অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো। তো তোমার যে সমস্যা যেগুলো ছিল আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি। একটু ঠান্ডা মাথায় ভেবে নিয়ে দেখো। আর একদম প্রথম যে প্রশ্ন তোমার যেটা ছিল যে তোমার মতন স্পিকার হতে গেলে কার কাছে গাইড নেব, আমি কারোর কাছে গিয়ে স্পিকার হওয়ার জন্য গাইড নেইনি। আমাদের যে শিক্ষা দেন, প্রথম যে শিক্ষা দেন সেটা আমাদের মা বাবা, বয়স্ক লোকজন। বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা হওয়ার প্রয়োজন, এটা আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি যে ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। তাই আমরা কিন্তু এদের একটা জিনিস খেয়াল করবে, এই বাড়ির মা বাবা বয়স্ক লোকজনদের থেকে দূরে সরে গিয়ে আমরা কোনো বন্ধু বান্ধব বা এই ইউটিউব চ্যানেলের যারা মোটিভেশনাল স্পিকার তাদের কথা 24 ঘন্টা শুনছি, কিন্তু যারা আমাদের সামনে আছে, যারা আমাদেরকে মূল জ্ঞানটা দিতে পারবে, যারা আমরা বিপদে যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা সেই মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি না, আমরা কিন্তু সেই মা বাবার কাছেই যাই, সেই দাদু ঠাকুমার কাছেই যাই, কিন্তু আমরা এমনি সময় তাদের জ্ঞানটাকে নেই না। এদের সঙ্গে কথা বলো, এদের সঙ্গে মেশো, এদের ছোটবেলার কথা শোনো, এদের প্রত্যেকটা কথা শোনো। আমি যখন কোনো হয়তো ফ্রেন্ডের বাড়ি যাই, তার বাড়িতে দাদু ঠাকুমা যারা আছেন বা যে ফ্রেন্ডের মা, তাদের সঙ্গে সবসময় গল্প করি, কারণ তারা আমাদের থেকে সময়টাকে বেশি দেখেছেন, বেশি চিনেছেন, বেশি মানুষকে চিনেছেন। সবচেয়ে বড় জিনিস, তারা মানুষকে চিনেছেন। তাই তাদের থেকে যে জ্ঞানটা পাবে সেই জ্ঞানটা তোমাকে কোনোদিন ব্যর্থ হতে দেবে না, তোমাকে সফলতার শিখরেই নিয়ে যেতে সাহায্য করবে।
জ্ঞানগুলো নিয়ে, হ্যাঁ হয়তো তুমি বলবে যে সেই সময়ের পরিস্থিতি আজকের পরিস্থিতি এখন পরিস্থিতি নয়, কিন্তু অভিজ্ঞতার স্থান মূল্য সবসময় আলাদা জায়গায়। তাই আমি কোনোদিন কারোর কাছ থেকে যে মোটিভেশনাল স্পিকার হওয়ার জন্য জ্ঞান নিয়েছি সেরকম নয়। আমি এনাদের কাছ থেকে জ্ঞান নিই যেখানে বয়স্ক লোক দেখতে পাবো বা হয়তো কোনো কিছু করছে। আমি একজন রাস্তার রিক্সাওয়ালার থেকেও আমি জ্ঞান নিই যে তার জীবন চর্চা কিরকম, সে কিভাবে কাজ করছে, জীবনের সংগ্রামে সে কিভাবে তার দিন কাটাচ্ছে। সেইখান থেকে আমি উপলব্ধি করি, চিন্তা করি যে কিভাবে আমরা আছি, আমি যে সিচুয়েশনে আছি তাহলে আমার থেকে সে কতটা নিচে। তাহলে আজকে হয়তো আমি যে জিনিসটা চাইছি আমি পাচ্ছি না, তার জন্য রাগ করছি, কিন্তু সে হয়তো তার একটা পোশাক কেনার ক্ষমতা নেই, কিন্তু তাও সে হাসি মুখে জীবনটা কাটিয়ে যাচ্ছে। এই যে অভিজ্ঞতাটা তোমাকে কোনো বই দিতে পারবে না, কোনো মোটিভেশনাল স্পিকার দিতে পারবে না, এটা একমাত্র ওই ব্যক্তিটাই দিতে পারবে। সেই জন্য যদি ভালো স্পিকার হতে হয় বাড়ির মা বাবা বয়স্ক লোকজনদের সাথে থাকো, গুরুজনদের সাথে থাকো, যারা পৃথিবীটাকে আমাদের থেকে অনেক বেশি দেখেছেন, যাদের এই অবস্থাটা দেখতে দেখতে চুলে পাক ধরেছে। আশা করি বোঝাতে পারলাম। কমেন্টে জানিও কেমন লাগলো। কোনো কথায় যদি খারাপ লেগে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার।